কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে আমরা আবারও তোমাদের ভৌতবিজ্ঞান ক্লাসে চলে এসেছি। আমরা গত দুটো ভৌতবিজ্ঞানের ক্লাস নিয়েছিলাম, সেখানে পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়টি ছিল সেটা আমরা কমপ্লিট করেছি, এবং সেখানে পরিবেশের জন্য ভাবনার শেষের দিকে তোমাদের ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া হয়েছিল, প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছিল, আশা করি তোমরা এতদিনে সেগুলো সলভ করেছো। তো আমরা এবারে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আরও একটি খুব গুরুত্বপূর্ণ, যেটাতে মাধ্যমিকে মোট 8 নম্বর থাকে তোমরা জানো, সেই 8 নম্বরের জন্য আমরা আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে গ্যাসের আচরণ। তোমরা দেখতেই পাচ্ছ, এতক্ষণ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের আমাদের ভৌতবিজ্ঞানের ক্লাস 3 যেটা, সেখানে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আলোচনার শুরুতে আমি বলে রাখি যে ভৌতবিজ্ঞানের যে প্রতিটি চ্যাপ্টার, সেখানে চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে, তার শেষে আমি সেখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো সব দিয়ে দেব। সেগুলো তোমরা বাড়িতে কিন্তু উত্তরগুলো তৈরি করবে, এবং আমি পরবর্তীকালে যে সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টারের শেষে দেব সেগুলো নিয়েও কিন্তু নেক্সট কোনো একদিন ভিডিও করে তার উত্তরগুলোও বলে দেব। ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক আমাদের ভৌতবিজ্ঞানের তৃতীয় ক্লাস, গ্যাসের আচরণ নিয়ে। তো দেখো, আমরা পদার্থের 3টে অবস্থার কথা জানি। কি কি না? কঠিন, তরল এবং গ্যাসীয়। সেই 3টে অবস্থার মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসীয় পদার্থের যে আচরণ, সেগুলো নিয়ে। তো গ্যাস যেগুলো, সেগুলো স্বাভাবিকভাবেই তাদের যে অণুগুলো সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই গ্যাসের আচরণগুলো আমরা দুটো ভাগে ভাগ করব। গ্যাসের আচরণকে আমরা দেখতে পাবো দুটো ভাগ। একটা হচ্ছে যেটাকে আমরা বলবো ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে আচরণ, আর একটিকে বলবো আণবিক স্তরে আচরণ। আণবিক স্তরে গ্যাসের যে আচরণ সেইগুলো। তো ইন্দ্রিয় গ্রাহ্য আচরণ কোনগুলো? না, গ্যাসের ইন্দ্রিয় গ্রাহ্য আচরণ বলতে আমরা বুঝবো কোনগুলো? দেখো না, গ্যাসের আয়তন, এটি একটি ইন্দ্রিয়গ্রাহ্য, যেগুলো বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি সেগুলোই ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে আচরণ। আয়তনকে আমরা কি বলি? ভলিউম। কি বলি? না, ভলিউম, এবং এটাকে আমরা সাধারণত ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করি। আর কি আছে? গ্যাসের চাপ, প্রেশার, যেটাকে আমরা ইংরেজি পি দ্বারা প্রকাশ করি, প্রেশার। 3 নম্বর হচ্ছে গ্যাসের উষ্ণতা, এটাকে কি বলি? টেম্পারেচার। এছাড়াও গ্যাসের ভরকেও তোমরা ধরতে পারো, ভর, যেটাকে ম্যাস বলি আমরা, মাস এম দ্বারা প্রকাশ করি। তাহলে কি দাঁড়ালো? না, আয়তন হচ্ছে একটা ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে আচরণ, যেটা ভি দ্বারা প্রকাশ করি। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি। উষ্ণতাকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি, এবং ভরকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করে থাকি। এইগুলো হচ্ছে গ্যাসের, কি বললাম, ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে আচরণ। তো আমরা একে একে জেনে নেব। আমরা প্রথমে জানবো গ্যাসের আয়তন সম্পর্কে। দেখো, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এদের অণুগুলো এত ছড়িয়ে ছিটিয়ে থাকে যে কোনো পাত্রে বা যে জায়গায় আমি গ্যাসকে রাখবো সেই পাত্রেরই আকার বা আয়তন কিন্তু গ্যাসের অণুগুলো ধারণ করে। তো তাহলে যে পাত্রে বা যে আবদ্ধ স্থানে গ্যাসগুলোকে রাখা হয় সেটাই হচ্ছে তার আয়তন, আমরা কল্পনা করে নিতে পারি। এখন আসল জায়গা হচ্ছে গ্যাসের চাপ, অর্থাৎ সেকেন্ড পয়েন্ট। চাপ নিয়ে হচ্ছে আমাদের আজকের আচরণগুলোর মধ্যে মূল আলোচ্য বিষয়। না, চাপ কাকে বলি? না, গ্যাসের মলিকুলগুলো, অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সে কথা আমরা বললাম। এবার একটা আবদ্ধ পাত্রে যখন গ্যাসের অণুগুলোকে আমি রাখবো, তখন কি হবে? অণুগুলো
ছোটাছুটি করে, খুব দ্রুত স্থান বদল করে। ফলস্বরূপ ওরা নিজেদের মধ্যে বারবার ধাক্কা লাগে, ওদের অণুগুলো একটি আরেকটির সঙ্গে সংঘর্ষ হয়। আবার ওরা কিন্তু যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেওয়ালেও বারবার ধাক্কা লাগে। এই যে পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলোর ধাক্কা দেওয়া, সেই ধাক্কাটাকে অর্থাৎ বল প্রয়োগটাকে বলা হয় গ্যাসের চাপ। তাহলে আমরা গ্যাসের চাপকে যদি পি দ্বারা প্রকাশ করি, তো গ্যাসের চাপ সমান কি আমরা জানি? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বল মানে কি? ফোর্স এফ, অ্যান্ড ক্ষেত্রফল মিনস এরিয়া। তাহলে পি ইজ ইকাল টু এফ বাই এ। এটাই হচ্ছে আমাদের গ্যাসের চাপের সমীকরণ। তাহলে এখান থেকে চাপের ক্ষেত্রে আমরা যদি ইউনিটগুলো, চাপের এককগুলো বের করতে হয়, তাহলে দেখো এসআই পদ্ধতিতে চাপের একক কী হবে? চাপের এসআই পদ্ধতিতে একক হচ্ছে, দেখো প্রথমে বল, তার নিচে আছে ক্ষেত্রফল। বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, এটা আমরা জানি, আগেই শিখেছি। আর ক্ষেত্রফলের একক কি দাঁড়াচ্ছে? মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার, বা আমরা লিখতে পারি নিউটনকে ক্যাপিটাল এম, মিটারকে এম দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এম স্কোয়ার। বা তুমি লিখতে পারো Nm⁻²। এই যে এসআই পদ্ধতিতে চাপের একক যেটা পেলাম নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন পার মিটার স্কোয়ারের একটা ডাক নাম আছে। কি নাম? পাস্কাল। পাস্কাল, বা এটাকে বলা হয় বাংলায় পাস্কেল অনেকে বলে। তাহলে আমরা কি পেলাম? চাপের এসআই পদ্ধতিতে একক হচ্ছে পাস্কেল, যেটাকে আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখা যাক, আগে আমরা জেনে নিই চাপ কাকে বলবো। যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম যে পাত্রের গায়ে বা দেওয়ালে গ্যাসের অণুগুলো বারবার ধাক্কা খায়, তো এই টোটাল এরিয়া যেটা, সেটাকে আমরা যদি প্রযুক্ত বল দ্বারা ভাগ করি, অর্থাৎ একক ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে না, একক ক্ষেত্রফলের উপরে কোনো গ্যাস লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো গ্যাসের চাপ। আরও একবার শুনে নাও, পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত মোট বলকেই বলা হয় চাপ। চাপের এসআই একক কি পেলাম? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে যদি বলে কেউ পাস্কাল, বলে কাকে? কাকে বলে পাস্কাল? না, 1 বর্গমিটার এরিয়ার মধ্যে যদি 1 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে তাকে আমরা পাস্কাল বলবো, অর্থাৎ পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? এসো এবার দেখে নেওয়া যাক সিজিএস পদ্ধতিতে এর এককটা কি দাঁড়াচ্ছে। না, সেম পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আমাদের ফোর্স বা বলের একক কি দাঁড়াচ্ছে জানি আমরা, ডাইন বাই এরিয়া। ক্ষেত্রফলের একক কি? সেমি স্কোয়ার। তাহলে বলের একক কি হলো সিজিএস পদ্ধতিতে? ডাইন পার সেমি স্কোয়ার। এটা আমরা যদি লিখি ইংরেজিতে, ডাইনকে DYNE দ্বারা লিখি, তাহলে ডাইন ডট সেমি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে চাপের একক। ক্লিয়ার? এবারে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে আমরা 1 ATM বলতে পারি। কাকে বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ? না, সংজ্ঞার কথা যদি বলতে হয় তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 ডিগ্রি সি মানে 273 K, পরবর্তীকালে আমি সেই আলোচনায় আসব। 0 ডিগ্রি সি উষ্ণতায়, এখানে লিখলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে এবং 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের যে চাপ, পারদ স্তম্ভের চাপকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আরও একবার বলে দিই, 0 ডিগ্রি উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে
76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবার এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে কি করে বের করবে দেখো না, আমরা যে কোনো তরল বা গ্যাসের ক্ষেত্রে জানি যে চাপ সমান পি সমান HdG, চাপ সমান HdG। দেখো এখানে পি সমান যদি HdG হয়, যেখানে H মানে হাইট, ডি মানে ডেন্সিটি অর্থাৎ রো বলা যায় এটাকে, ঘনত্ব, এবং জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটি যেটা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইটটা কত ছিল 76 সেন্টিমিটার, ইন্টু ডেন্সিটি যদি ধরি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব কত 13.6 মতো, 13.6, অ্যান্ড অভিকর্ষজ ত্বরণের মান কত সিজিএস পদ্ধতিতে 76টা যেহেতু সেন্টিমিটার ছিল, তাহলে এখানে 981 মোটামুটি আসন্ন মানে। তো এর ইউনিটটা কী হবে একটু আগেই লিখলাম আমরা, ডাইন পার সেমি স্কোয়ার। এটাকে গুণ করলে দেখা যাবে 1.01325 ইন্টু 10⁶ ডাইন সেমি স্কোয়ার পার সেমি স্কোয়ার। এটাই হচ্ছে 1 ATM বা এক বায়ুমণ্ডলীয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সিজিএস পদ্ধতিতে মান। আর এই মানটাই যদি আমি এসআই ইউনিটে বের করি, এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে মান। এসআই ইউনিটে এই মানটাই দাঁড়াবে 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। পিএ মানে একটু আগে কি বললাম আমি, পিএ মানে পাস্কেল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম? চাপ কাকে বলে? পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে কোনো গ্যাস লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে চাপ বলে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, চাপের ইউনিটগুলো, অর্থাৎ এসআই পদ্ধতিতে চাপের একক কি, সিজিএস পদ্ধতিতে চাপের একক কি। এসআই পদ্ধতিতে কি বললাম? প্যাসকেল, যেটা কি না নিউটন পার সেমি স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে কি বলেছি? ডাইন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার? এবারে এখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের পরবর্তী গ্যাসের আচরণের আলোচ্য বিষয়, একজন মহান বিজ্ঞানী যার নাম বয়েল, বিজ্ঞানী চার্লস বয়েল, রবার্ট বয়েল সরি। তো সেই বয়েলের সূত্রে আমরা চলে যাব এবারে। বয়েলের সূত্র, বয়েলের সূত্র, বয়েলস ল। দেখো, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের চাপ এবং আয়তন, আয়তন এবং চাপ, এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটা নিয়ে পরীক্ষা করতে গিয়েই বিজ্ঞানী বয়েল তার এই বিখ্যাত বয়েলের সূত্র, যেটাকে আমরা বলি, সেই সূত্রটি আবিষ্কার করেছিলেন। সূত্রটা কি ছিল না, সূত্রটা হচ্ছে, আগে সূত্রটা বলে নিই। সূত্রটা হচ্ছে যে অপরিবর্তিত উষ্ণতায়, অর্থাৎ স্থির উষ্ণতায় আমরা বলতে পারি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আরেকবার বলছি আমি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, আয়তন যদি ভি হয় আর তার চাপ যদি পি হয়, তাহলে যখন এম ও টি স্থির, এম মিনস ম্যাশ, তো এখানে এম না বলে এখন আমরা এটাকে এন ধরবো, ঠিক আছে? এম বলবো না, এন মানে অনুসংখ্যা, মোল সংখ্যা, যেটাকে আরও ভালো বললে এন মানে মোল সংখ্যা। তাহলে কোনো গ্যাসের মোল সংখ্যা যদি এন হয় এবং টেম্পারেচার যদি টি হয়, তাহলে এম ও টি স্থির হলে কি হবে? বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজিয়াস 1/p, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু 1/p।
যখন n এবং t স্থির। তাহলে আমরা এখানে যদি ভ্যারিয়েবল চিহ্ন তুলি তাহলে কি পাবো, একটা ধ্রুবক পাবো, সেই ধ্রুবকটাকে কে ধরলাম, কোনাকুনি গুণ করলে কি হবে, অতএব PV = কে, কে মানে কনস্ট্যান্ট, ধ্রুবক। অর্থাৎ কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সব সময় ধ্রুবক হবে, চাপ এবং আয়তনের গুণফল সব সময় ধ্রুবক হবে। আর এটি হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটিকে আরও এক্সটেন্স করলে কি পাই, P1 V1 = P2 V2। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবং এখান থেকে যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো তোমরা জানো, গ্যাসের আচরণ থেকে কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পরীক্ষায় আসে, 2 বা 3 নম্বরের অঙ্ক কিন্তু থাকবেই গ্যাসের আচরণ থেকে। এবং সেই গাণিতিক সমস্যার সমাধানগুলো করার জন্য যে সমস্ত সমীকরণগুলো দরকার তাদের মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা সমীকরণ। P1 V1 = P2 V2। তোমরা দেখতেই পাচ্ছ, P1 মানে প্রাথমিক চাপ, V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন, P2 মানে হচ্ছে পরিবর্তিত চাপ, V2 মানে পরিবর্তিত আয়তন। তাহলে দেখতেই পাচ্ছ যে সমস্ত অঙ্কে উষ্ণতাটা স্থির থাকবে এবং ভরটা স্থির থাকবে, সেই সমস্ত অঙ্কে যদি 4টে রাশির মধ্যে 3টে রাশির মান দেওয়া থাকে তাহলে এই সমীকরণ থেকে তুমি চতুর্থ রাশির মান কিন্তু বের করতে পারবে। তো আমরা পরবর্তীতে গ্যাসের আচরণের পার্ট 2 ক্লাস যখন নিয়ে আসব, সেখানে অবশ্যই এখান থেকে যে যে গাণিতিক সমস্যাগুলো আসতে পারে সেগুলো সলভ করিয়ে দেব। নেক্সট এখানে একটি কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে বয়েলের সূত্রের কথা আমি বললাম, সেই বয়েলের সূত্রে কিন্তু দুটো ধ্রুবক রাশি থাকে, ধ্রুবক থাকে দুটো। কি কি ধ্রুবক থাকে না, নাম্বার 1 গ্যাসের ভর, আর নাম্বার 2 হচ্ছে গ্যাসের উষ্ণতা। বিশেষভাবে মনে রাখার জন্য আমরা মনে রাখব যে বয়েল মানে উষ্ণতা, সুতরাং বয়েলের সূত্রে টেম্পারেচার বা উষ্ণতা স্থির থাকবে, ধ্রুবক থাকবে। মনে থাকবে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা বয়েলের সূত্রে ধ্রুবক। এখান থেকে বয়েলের সূত্র থেকে আর একটা জিনিস যেটা জানার, যে এখানে দুটো লেখচিত্র আছে। নাম্বার 1, এটা যদি ওয়াই অক্ষ ধরি, এটা যদি এক্স অক্ষ ধরি, ওয়াই অক্ষ বা কোটিকে যদি আমরা পি ধরি, এটা যদি এটা যদি পি ধরি এবং এটা যদি ভি ধরি, তাহলে যে লেখচিত্রটা আমরা পাবো সেটা দেখতে অনেকটা এরকম হবে। অর্থাৎ এটাকে আমরা বলবো সমপরাবৃত্তাকার। ওকে, আর একটা লেখচিত্র চার্লসের বয়েলের সূত্রে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পিভি বনাম পি। পিটা হচ্ছে ভুজ, পিভিটা হচ্ছে কোটি। তাহলে আমরা পাবো পি অক্ষ, বা এটাকে এক্স অক্ষ বলতে পারি, সেই এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের বা পি অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? এই দুটো লেখচিত্র আমাদের মাথায় রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। একটা পিভি বনাম ভি, পিভি বনাম পিভি বনাম এটা সমপরাবৃত্তাকার হবে, আর পিভি বনাম পি যেটা, সেটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল হবে। ক্লিয়ার? এবারে আমরা চলে যাব নেক্সট আরও একটা গ্যাসের আচরণের খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বয়েলের সূত্রের পরেই চার্লসের সূত্র। চলো এবারে আমরা চলে যাব সোজা চার্লসের সূত্রে। নেক্সট দেখো, চার্লসের সূত্রটি প্রথমে আমরা দেখে নেব যে সূত্রে কি বলা আছে। চার্লস ল, চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি বলছে না, চার্লসের সূত্রে বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটার যে আয়তন হবে তার 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। আরও একবার শুনে নাও, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটার যে আয়তন হবে
তার 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। এ তো গেল সূত্র। এবারে এর ব্যাখ্যাটা কি আছে দেখো। না, ব্যাখ্যায় যাওয়ার আগে এখানে আমি প্রথমেই বলে দিতে চাই যে বয়েলের সূত্রের মতো চার্লসের সূত্রেও দুটো ধ্রুবক আছে। কি সেই ধ্রুবক? নাম্বার 1, এক্ষেত্রেও গ্যাসের ভর কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ যেটাকে আমরা ভর বা মোল সংখ্যা বলতে পারি। তাহলে কেউ এম বলতে পারে, এনও বলতে পারে। আর একটা হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতা, চাপ, গ্যাসের চাপ বা পি। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি দুটো কোনটা? একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে গ্যাসের চাপ। এক্ষেত্রে দেখো বয়েলের সূত্রে আমরা একটা ধ্রুবক পেয়েছিলাম, যেটা কি ছিল না গ্যাসের ভর। চার্লসের সূত্রেও পেলাম গ্যাসের ভর। তাহলে যদি প্রশ্ন আসে চার্লস এবং বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটা, তাহলে আমরা উত্তর দেব গ্যাসের ভর হচ্ছে সেই সাধারণ ধ্রুবক যেটা দুটোর মধ্যেই আছে। ক্লিয়ার? এবারে চলে আসবো আমরা চার্লসের সূত্রের ব্যাখ্যায়। এটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে, এখান থেকে মাধ্যমিকে প্রশ্ন আসার চান্স কিন্তু খুবই, সুতরাং একটু ভালো করে দেখে নাও। চার্লসের সূত্রের ব্যাখ্যায় আমরা কি বলবো না, দেখো মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন মনে করো V0 বা V0 যেটাকে বলা হয়। এবারে চার্লস কি বলেছেন, 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি উষ্ণতায় আয়তনটা বাড়বে কত, আয়তন বৃদ্ধি কত হবে না আয়তন ইনক্রিজ করবে V0/273। তাহলে যদি টি ডিগ্রি উষ্ণতা বাড়াই আমি, টি ডিগ্রি উষ্ণতা বাড়লে আয়তনটা কত ইনক্রিজ করবে, V0/273 ইন্টু টি, অর্থাৎ V0T/273। পূর্বে আয়তনটা ছিল কত, 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনটা ছিল কত V0, টি ডিগ্রি উষ্ণতায় এসে আয়তনটা বাড়লো কত V0T/273। তাহলে বর্তমানে আয়তন কত হবে, বর্তমানে আয়তন একদম ঠিক ধরেছে, কত হবে না V0 ছিল আর যেটা বাড়লো সে দুটোকে যোগ করে দাও, V0 প্লাস V0T/273। এখান থেকে V0 কমন নাও, কি পড়ে থাকবে 1 প্লাস T/273। ক্লিয়ার? তাহলে বর্তমানে যেটা আয়তন সেটাকে আমরা কি বলবো, ভিটি। টি ডিগ্রি উষ্ণতা বাড়ার জন্য যে আয়তনটা হয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল V0 আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে ভিটি, এই ভিটি। তাহলে ভিটি সমান কি পেলাম, V0 ইন্টু 1 প্লাস T/273, এবং এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এখান থেকেও কিন্তু গাণিতিক সমস্যা আসবে, আমরা সমাধান করব পরের ক্লাসে। তো এখানে দেখো চার্লস কিন্তু শুধু বৃদ্ধির কথা বলেনি, চার্লসের সূত্রে এই কথাটা আছে দেখো, হ্রাস বা বৃদ্ধি। তাহলে আমরা বৃদ্ধির ক্ষেত্রে তো জানলাম ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273। তাহলে যদি উষ্ণতা হ্রাস পায় তাহলে কি হবে, উষ্ণতা হ্রাস পেলে সেক্ষেত্রে ভিটি সমান হবে V0 ইন্টু 1 মাইনাস T/273। সেজন্যই আমরা একবারে এটাকে লিখতে পারি ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। ক্লিয়ার? প্লাস মাইনাসটা দিলেই আমরা বুঝে নেব বৃদ্ধি অথবা হ্রাস। এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। বুঝতে পেরেছ নিশ্চয়ই? ঠিক। তো চলো এবারে আমরা পরবর্তী অংশ চলে যাব। চার্লসের এই যে গাণিতিক রূপটা পেলাম চার্লসের সূত্রের, সেখান থেকে আমরা মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। কি সেই বিষয় না, পরীক্ষায় প্রশ্ন আসে চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা পাই, যেটাকে আমরা অ্যাবসলিউট টেম্পারেচার বলি। কি সেই পরম শূন্য উষ্ণতার ধারণা? দেখো
আমরা চার্লসের সূত্রে পেলাম ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, এখন টি এর মান যদি -273 হয়, টি সমান যদি -273 হয়, তাহলে এখানে ভিটি সমান কি দাঁড়াচ্ছে? ভি -273 সমান কি দাঁড়াবে দেখো তো? V0 ইন্টু 1 প্লাস -273 বাই 273। তার মানে কত হচ্ছে? V0 ইন্টু এটা কেটে গেলে 1, তাহলে প্লাসে মাইনাসে -1, অর্থাৎ V0 ইন্টু 0 দ্যাট ইজ 0। তাহলে এখানে কিন্তু এই টিটা হচ্ছে -273 ডিগ্রি সি সেন্টিগ্রেড স্কেলে। তাহলে আমরা কি বলতে পারি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মহাবিশ্বের যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, আর এর চেয়ে কম উষ্ণতা কিন্তু আর পাওয়া সম্ভব নয়। সেই সর্বনিম্ন উষ্ণতাটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য বলবো আমরা, বা অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে আরেকবার দেখো সংখ্যাটা, পরীক্ষার জন্য কিন্তু আমি আগেই বলেছি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মন দিয়ে শুনবে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? না, স্থির চাপে চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য হয়ে যায়। মহাবিশ্বের এই সর্বনিম্ন উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? সেটা আমরা চার্লসের সূত্রের সমীকরণ থেকে কিন্তু তৈরি করতে পারলাম। এবারে দেখো, এখানে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এই যে পরম উষ্ণতা যেটাকে আমরা বলছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার মান অবশ্যই মনে রেখো সবাই, সেলসিয়াস যদি বলি, সেলসিয়াস স্কেলে এই পরম শূন্য উষ্ণতার মান কত হলো? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এই উষ্ণতাটাই যদি আমি ফারেনহাইট স্কেলে মাপি, ফারেনহাইট স্কেলে, তাহলে দেখব -459.4 ডিগ্রি এফ। আবার এটাই যদি আমি কেলভিন স্কেলে মাপি, তাহলে এই পরম শূন্য উষ্ণতার মানটা কত দাঁড়াচ্ছে? 0 কে। ওকে, এটা কার মান? পরম উষ্ণতার, পরম শূন্য উষ্ণতার মান। তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু মাধ্যমিকে শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে। সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে -459.4 ডিগ্রি ফারেনহাইট, এবং কেলভিন স্কেলে 0 কে। এটা ওকে নয় কিন্তু, 0 কে। কে মানে কে মিনস কেলভিন। তো এবারে এখান থেকে আমরা পরবর্তী যে প্রশ্ন আমাদের আছে সেটা হচ্ছে, চার্লসের সূত্র থেকে আমরা এই যে পরম শূন্য উষ্ণতা পেলাম, এটাকে পরম বলা হয় কেন? পরম বলা হয় কেন? এটাকে কেন পরম বলা হয়? না, এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা তোমাদের বললাম, এটা কোনো গ্যাসের প্রকৃতি, মান, ঠিক আছে, এগুলোর উপরে নির্ভর করে না, আয়তন এগুলোর উপর নির্ভর করে না। আর তাছাড়া এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চাইতে কম উষ্ণতা মহাবিশ্বে সৃষ্টি করা সম্ভব নয়, কম উষ্ণতা পাওয়া যায় না। সেই কারণে একে কিন্তু পরম বলা হয়, অ্যাবসলিউট বলা হয়। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে সোজা চলে যাব উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল, বা যেটাকে আমরা বলি কেলভিন স্কেল। কাকে বলে? না, কেলভিন স্কেল হচ্ছে যে বিজ্ঞানী লর্ড কেলভিন, তিনি কি করলেন? -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরে প্রত্যেকটা ঘরকে সেন্টিগ্রেডের স্কেলের সমান করে উষ্ণতা পরিমাপ করার জন্য তিনি যে স্কেল প্রণয়ন করেন, তাকেই তার নাম অনুযায়ী কেলভিন স্কেল বলা হয়, আর একেই বলা হয় উষ্ণতার পরম স্কেল। ক্লিয়ার? তাহলে উষ্ণতার পরম স্কেলে আমরা কি দেখতে পেলাম? না, সেখানে -273 ডিগ্রি ইজিক্যাল টু 0 ধরা হয়, এবং প্রত্যেকটা ঘরকে সেন্টিগ্রেডের সমান করে একটা করে ঘর ধরা হয়।
এবং উষ্ণতা মাপা হয়। তো এক্ষেত্রে দেখো এই কেলভিন স্কেল অনুযায়ী বা উষ্ণতার পরম স্কেল অনুযায়ী যে উষ্ণতাটা মাপা হয় তাকে বলা হয় পরম উষ্ণতা। পরম উষ্ণতা। আর এই পরম উষ্ণতা কেলভিন স্কেলের যে ইউনিটে মাপা হয় তাকে বলা হয় কে দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেমন সেন্টিগ্রেডে করেছি, আমরা যেমন ফারেনহাইটে করেছি, এক্ষেত্রে কেলভিন স্কেলের একক হচ্ছে কে বা কেলভিন, বড় হাতের কে। তো এখানে একটা কথা তোমাদের বলার আছে আমার, সেটা হচ্ছে যে এই সেন্টিগ্রেডের সঙ্গে কেলভিনের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। আমরা যে সেলসিয়াস স্কেলে উষ্ণতাগুলো মাপি তার সঙ্গে কেলভিন স্কেলের উষ্ণতার কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি না, কেলভিন স্কেলে যেটাকে বড় হাতের টি বলি, সেই বড় হাতের টি সমান ছোট হাতের টি প্লাস 273। অর্থাৎ ছোট হাতের টি হচ্ছে সেন্টিগ্রেডে মান আর বড় হাতের টি হচ্ছে কেলভিন স্কেলে মান। তাহলে এই সম্পর্ক যদি হয়, তোমরা দেখো তো আমরা জলের হিমাঙ্ক কত জানি বলো? জলের হিমাঙ্ক বলতে কত জানি? জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সি। তাহলে কেলভিন স্কেল মানে বড় হাতের টি সমান কত হবে? জলের হিমাঙ্ক ছোট হাতের টি এর জায়গায় 0 বসালাম প্লাস 273 মানে কত হবে? 273 কেলভিন। তাহলে জলের হিমাঙ্ক যদি আমি বলি যে কেলভিন স্কেলে কত, উত্তর 273 কে। ক্লিয়ার? ঠিক তেমনি জলের যদি স্ফুটনাঙ্কের কথা বলো, স্ফুটনাঙ্ক সেটা কত জানি আমরা সেন্টিগ্রেড স্কেলে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বড় হাতের টি সমান কত হবে? 0 হবে না, এখানে টি এর মান তখন 100 হয়ে যাবে। 100 প্লাস 273 যোগ করলে কত হবে? 373 কে। অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে হয়ে যাবে 373। মনে থাকবে আমাদের? তাহলে যদি প্রশ্ন আসে জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে কত, না জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে 273 কেলভিন। জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে কত, উত্তর 373 কেলভিন। এভাবে আমরা সেন্টিগ্রেডের যে কোনো মানকে কেলভিন স্কেলে ট্রান্সফার করতে বা পরিবর্তন করতে পারবো, তাই তো? ঠিক। চলো এবারে আমরা চলে যাব চার্লসের সূত্র যদি পরীক্ষায় না আসে তাহলে তার বিকল্প একটি সূত্র আসে পরীক্ষায়, মাঝে মাঝেই আসে। সেটি কি না, সেটিকে আমরা বলি চার্লসের সূত্রের বিকল্প রূপ, বা যাকে আমরা বলতে পারি কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। সূত্রটা কি না, সূত্রটা আগে বলে নিই তোমাদের। আগে দেখো, কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি কেলভিন উষ্ণতার সাপেক্ষে? না, সূত্রটা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের, যেমন চার্লসের সূত্র শুরু করেছিলাম ঠিক তেমনি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ইজ প্রপোর্শনাল টু তার কেলভিন উষ্ণতা। মানে কি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ভি ভ্যারিজিয়াস ক্যাপিটাল টি। এখন এই সূত্রটা যেটা আমি বললাম এখনই, কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র, সেটাকে কিভাবে আমি প্রতিষ্ঠিত করব সেটা একবার দেখে নাও। আমরা জানি যে যদি T1 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন V1 হয়, তার আগে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V0 হয় এবং T2 ডিগ্রি উষ্ণতায় আয়তন যদি V2 হয়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি পাই? VT1 সমান V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। এটাকে যদি লসাগু করি কি দাঁড়াচ্ছে? V0 ইন্টু 273কে 273 প্লাস কত? T1 বাই 273, তাই তো? T1 বাই 273 দেখে নাও একবার। কিচ্ছু না, জাস্ট লসাগু করলাম 273, তাহলে এখানে 273 প্লাস T1। ঠিক তেমনি VT2 সমান কি দাঁড়াচ্ছে? VT2 সমান
V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। তাহলে এখানে কি দাঁড়াবে? V0 ইন্টু সেই সেম নিয়মে লসাগু করলে 273 প্লাস T2 বাই 273। এখন এই VT1 এবং VT1 বাই VT2 এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাবো? VT1 বাই VT2 সমান, দেখো এখানে ভাগ করলে মনে মনে ভাগ করো, V0 কেটে যাবে, 273 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? 273 প্লাস T1 বাই 273 প্লাস T2। এখন দেখো একটু আগে আমরা শিখেছি বড় হাতের টি সমান কি ছিল? ছোট হাতের টি প্লাস 273। তাহলে এখানে 273 প্লাস ছোট হাতের T1 যদি হয়, এটাকে ধরতে পারি বড় হাতের T1 আর এটাকে ধরতে পারি বড় হাতের T2। তাহলে এটা VT1 মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। তাহলে এটা V1, এটা V2। ওকে, তাহলে কি পেলাম? V1 বাই V2 সমান T1 বাই T2। তাহলে এই V1 এর তলে T1কে নিয়ে এসো আর V2 উপরে যাবে, তলায় T2, অর্থাৎ V1 বাই T1 সমান V2 বাই T2। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? না V বাই T সমান ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি? না এখান থেকে আমরা বলতে পারি V ভ্যারিজেস T। কখন? না যখন চাপ ও ভর স্থির, গ্যাসের চাপ ও ভর স্থির। এটাই হচ্ছে সেই কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? প্রথমে আমি বলেছিলাম, আরও একবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। ক্লিয়ার? মাধ্যমিকের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কি আরেকবার বলে দিই, কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো, তখন তোমাকে এটুকু লিখতে হবে। বোঝা গেল? একটু মন দিয়ে ভেবে বিষয়গুলো দেখবে, খুবই সহজ ব্যাপার। ঠিক আছে, এবারে আমরা চলে যাব আজকের আলোচনার, অর্থাৎ গ্যাসের আচরণের যে পার্ট 1 ক্লাস আজকে, তার শেষ পর্যায়ে আমরা চলে যাব। সেখানে একটি প্রশ্ন রয়েছে। কি রয়েছে সেখানে? সেখানে রয়েছে চার্লস এবং বয়েল, যে দুটো সূত্র আমরা শিখলাম, সেই চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটা কি হবে, অর্থাৎ দুটোকে কম্বাইন্ড করলে আমরা কি পাবো। না দেখো, প্রথমে বলি বয়েল সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম বলো? বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছি, বয়েলের সূত্র চার্লসের সূত্র। বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছি V ভ্যারিজিয়াস 1 বাই P। কখন? যখন N ও T স্থির। ঠিক তো? আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চার্লসের সূত্রে এখনই কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রে কি পেলাম? V ভ্যারিজিয়াস T যখন N ও P স্থির, অর্থাৎ গ্যাসের ভর বা মোল সংখ্যা এবং চাপ স্থির। তাহলে দুটোকে যদি আমি কম্বাইন্ড করি, তাহলে এখানেও ভি আছে, এখানেও ভি আছে। ভেদের নিয়মে তোমরা ক্লাস 10-এ ভেদ পড়বে, সেখানে কি পাবে? ভি ভ্যারিজিয়াস কি হবে? 1 বাই পি ইন্টু টি। প্রপোর্শনাল যদি তুলে দিই, ভ্যারিজিয়াস চিহ্ন তুলে দিলে কি পাবো? একটা কনস্ট্যান্ট পাবো, ধ্রুবক পাবো, সেটাকে কে ধরলাম। তাহলে কে টি বাই তলায় পি, কোনাকুনি গুণ করো, তাহলে পিভি সমান কে, বা অর পিভি বাই টি সমান কে। কে ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ধ্রুবক। তার মানে কি? এখান থেকে আমরা কি বলতে পারি? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এবং এটাই হচ্ছে সেই সমীকরণ যেটা বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র সমীকরণ। ক্লিয়ার? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে গ্যাসের আচরণ থেকে মাধ্যমিকে কিন্তু গাণিতিক সমস্যা থাকবেই থাকবে।
এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদেরকে যে সমস্ত ইকুয়েশনগুলো জানতে হবে তার মধ্যে অন্যতম একটি ইকুয়েশন হচ্ছে P1V1/T1 সমান P2V2/T2। এইখানকার যে অঙ্কগুলো অর্থাৎ এই সূত্রে বা এই সমীকরণে যে অঙ্কগুলো আমরা করব সেক্ষেত্রে একটি বিষয় আমাদের নজরে রাখা উচিত, সেটা হচ্ছে এদিকে তাকাও, কটা রাশি আছে 1 2 3 4 5 6। তাহলে যে সমস্ত গাণিতিক সমস্যাতে তুমি দেখবে 5টা রাশির মান দেওয়া আছে আর একটা রাশির মান বের করতে হবে, সেখানে তুমি নিশ্চিত হয়ে যাবে যে সেক্ষেত্রে P1V1/T1 সমান P2V2/T2 এই সূত্রেই কিন্তু অঙ্ক হবে। তো এখানে আরও একটি জিনিস বলার আছে, সেটা হচ্ছে টেম্পারেচারকে কিন্তু সব সময় সেন্টিগ্রেডে থাকলেও সেটাকে কেলভিনে তোমাকে করে নিতে হবে। ক্লিয়ার? তো গ্যাসের আচরণ আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টারটা ছিল, সেই গ্যাসের আচরণের আজকে পার্ট 1 ক্লাস এ পর্যন্তই। আমরা পার্ট 1 ক্লাসে কী কী শিখলাম না, আমরা প্রথমেই জানলাম যে গ্যাসের আচরণগুলো দুই রকমের হয়, একটা ইন্দ্রিয় গ্রাহ্য স্তরীয় আচরণ আর একটা হচ্ছে আণবিক স্তরীয় আচরণ। তো এই ইন্দ্রিয় গ্রাহ্য যে আচরণগুলো, তার মধ্যে আমরা গ্যাসের আয়তন শিখলাম, গ্যাসের চাপ শিখলাম, গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর, এগুলো সম্পর্কে জানলাম। আর কি জেনেছি আমরা জেনেছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, তাদের এসআই এবং সিজিএস পদ্ধতিতে ইউনিটগুলো কি এবং তাদের মানগুলোই বা কী কী। সেই সঙ্গে আমরা জানলাম দুটো বিখ্যাত সূত্র গ্যাসের আচরণের, 1 নম্বর বয়েলস ল, 2 নম্বর হচ্ছে চার্লস ল। তারপরে কি শিখলাম, বয়েল সূত্রের গাণিতিক ব্যাখ্যাগুলো শিখলাম, চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যাগুলো শিখলাম। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায়, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে। আর কি শিখেছি, চার্লসের সূত্রের যেটা কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র সেটা শিখলাম। এবং শেষ বেলায় আমরা দেখলাম কি শিখলাম, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। ওকে, তোমাদের আমি যেটা বারবার বলবো সেটা হচ্ছে বাড়িতে বিষয়গুলো মন দিয়ে কিন্তু খুঁটিয়ে পড়ো, সমস্যা হওয়ার কথা না। এখান থেকে কিন্তু প্রচুর গাণিতিক সমস্যা আসবে। আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে এখান থেকে যত রকমের অঙ্ক হবে সমস্ত অঙ্ক আমি করিয়ে দেব। আর তোমাদের এখন আমি বলি যেটা, সেটা হচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার, যেটা সেই চ্যানেলে এখন থেকে প্রতি সপ্তাহে আমরা পরপর যদি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক এরকমভাবে ক্লাসগুলোকে ধরি, তাহলে সপ্তাহের একদিন বাদ একদিন অর্থাৎ প্রতি একদিন অন্তর অন্তর আমরা আজকে জীবনবিজ্ঞান ক্লাস পাই, তাহলে একদিন পরে ভৌতবিজ্ঞান, তার একদিন পরে অঙ্ক ক্লাস কিন্তু পাবো। এভাবেই চলতে থাকবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তোমরা সঙ্গে থাকবে চ্যানেলের। আর সবার চেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ক্লাসগুলোকে মন দিয়ে করবে। ওকে, টাটা।